আচ্ছা, আমরা আজকে অ্যালকালয়েডের ক্লাসটা শুরু করছি। অ্যালকালয়েড। আচ্ছা, টারপিন আমরা পড়েছি। টারপিনও যেমন ন্যাচারালি অকারিং কম্পাউন্ড, অ্যালকালয়েডসও কিন্তু ন্যাচারালি অকারিং কম্পাউন্ড। এবং অ্যালকালয়েডও বেসিক্যালি পাওয়া যায় প্ল্যান্ট কিংডম। এখন অ্যালকালয়েডের একটা বেসিক ব্যাপার আছে যে অ্যালকালয়েডের মধ্যে একটা অ্যালকালয়েড অলওয়েজ একটা নাইট্রোজেন কন্টেন্ট করবে, এক বা একাধিক, এবং সেই নাইট্রোজেনটা উইল বি প্রেজেন্ট অ্যাজ এ প্রাইমারি অ্যামিন অর সেকেন্ডারি অ্যামিন অর টারসিয়ারি অ্যামিন। তো আমরা সেই হিসাবে আমাদের প্রথমে যে অ্যালকালয়েডটা নিয়ে আমরা একটু ডিসকাশন করব, তার নাম হচ্ছে এফেড্রিন। AEPHEDRIN, এফেড্রিন। আমরা প্রথমে একটু এফেড্রিন নিয়ে কথাবার্তা বলবো। ডি মাইনাস এফেড্রিন। এফেড্রিনের মেল্টিং পয়েন্ট কত? এফেড্রিনের মেল্টিং পয়েন্ট হচ্ছে 38.1 ডিগ্রি সেন্টিগ্রেড। এফেড্রিনের স্পেসিফিক রোটেশন আলফা ডি -6.3 ডিগ্রি, -6.3 ডিগ্রি। এফেড্রিনের মলিকুলার ফর্মুলা C10H15NO। এটা হচ্ছে এফেড্রিনের মলিকুলার ফর্মুলা। এখন এফেড্রিনকে যখন KMnO4 দিয়ে অক্সিডেশন করা হচ্ছে তখন বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। এই এক্সপেরিমেন্টটা কি প্রুভ করে? যে যখন শুধুমাত্র বেনজোইক অ্যাসিড পাওয়া যায় তখন এটা প্রমাণ করে যে এফেড্রিনের মধ্যে যে স্ট্রাকচারটা আছে নিশ্চয়ই একটা পিএইচ আছে এবং তার সঙ্গে একটাই সাবস্টিটিউয়েন্ট আছে, এরকম টাইপের একটা সাবস্টিটিউয়েন্ট আছে। সেই জন্যই এফেড্রিনকে কেমের ওপর অক্সিডেশন করলে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। আমরা ডিটেলস স্ট্রাকচার কিভাবে বের করেছিল ওর মধ্যে যাব না, এবং এফেড্রিনকে নাইট্রাস অ্যাসিড দিয়ে ট্রিট করলে নাইট্রোসো ডেরিভেটিভ পাওয়া যায়, নাইট্রোসো ডেরিভেটিভ। তাহলে আমরা জানি যে অ্যালকালয়েড মানেই একটা অ্যামিন থাকবে, সেই অ্যামিনটা হয় প্রাইমারি বা সেকেন্ডারি বা টারসিয়ারি হতে পারে। যেহেতু নাইট্রাস অ্যাসিড দিয়ে ট্রিট করলে নাইট্রোসো ডেরিভেটিভ পাওয়া যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এফেড্রিনে একটা সেকেন্ডারি অ্যামিন আছে। একটা কি আছে? সেকেন্ডারি অ্যামিন আছে। নেক্সট কি? এফেড্রিনকে যদি বেনজোইলেশন করা হয় PHCOCl দিয়ে তখন ডাইবেনজোইল ডেরিভেটিভ পাওয়া যায়। ডাইবেনজোইল মানে দুটো বেনজোইল গ্রুপ ঢুকে যায়। এই সমস্ত কিছু এক্সপেরিমেন্ট করে সায়েন্টিস্টরা এফেড্রিনের যে স্ট্রাকচারটা এস্টাবলিশ করেছিলেন সেই স্ট্রাকচারটা হচ্ছে এইটা, PHCHOH CHNH CH3 CH3। এইটা হচ্ছে কি এফেড্রিনের স্ট্রাকচার। এফেড্রিনের স্ট্রাকচার হচ্ছে কি এইটা। এখন ইন্টারেস্টিং জিনিস দেখ, এফেড্রিনের স্ট্রাকচার দেখতে গিয়ে প্রথমেই যে জিনিসটা দেখতে পাচ্ছিস যে এফেড্রিনের মধ্যে দুটো কাইরাল সেন্টার আছে, দুটো কাইরাল সেন্টার আছে। আমরা প্রথমে খুব কুইক ল্যাবরেটরি সিনথেসিস অফ এফেড্রিনটা একটু দেখে নিই। কি করে ল্যাবরেটরি সিনথেসিস করা হয়েছিল? না দেখ, বেঞ্জাল ডিহাইড PHCHO প্লাস CH3CH2NO2 নাইট্রোইথেন আর পটাশিয়াম কার্বনেট দিয়ে যদি ট্রিট করা হয় অ্যালডল রিঅ্যাকশনের মতো, অ্যালডল কনডেনসেশন নয়, কি হবে না নাইট্রো খুবই স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এই হাইড্রোজেনটা এই পজিশনের এইচটা টু সাম এক্সটেন্ট অ্যাসিডিক, তাহলে কি হবে এইখান থেকে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, যে অ্যালডিহাইডে অ্যাটাক করবে এটাকে খুলে দেবে। তখন কি তৈরি হবে
PH CHOH CHNO2 CH3 এই রকমই একটা কম্পাউন্ড প্রথমে তৈরি হবে। এটা কি টাইপের? না অ্যালডোল রিঅ্যাকশন টাইপের। নেক্সট হাইড্রোজেন প্লাটিনাম দিয়ে নাইট্রোকে রিডিউস করলে কি হয়? না নাইট্রো উইল বি রিডিউস টু NH2 এই হয়ে গেল। ছিল নাইট্রো কি হয়ে গেল? না অ্যামিন হয়ে গেল। এবারে এর উপরে NEI দিয়ে কন্ট্রোল মিথাইলেশন অর H2L আর ক্লার্ক মিথিলেশন যাই পারে করুক না কেন তখনকার দিনে করে কি পেয়েছিল? এই CH NH Me এই সেকেন্ডারি অ্যামিন। এবারে কেউ বলবি যে NEI দিলে তো টারসিয়ারি কোয়াটারনারি হতেও পারে, নিশ্চয়ই সে হয়েছিল, তাকে তারা সেপারেট করেছিল। মোট কথা হচ্ছে এই প্রাইমারি অ্যামিনটাকে এই সেকেন্ডারি অ্যামিনে কনভার্ট করেছিল, করে এইভাবে ল্যাবরেটরিতে এফেড্রিন সিনথেসিস করা হয়েছিল। বেশ, তাহলে আমরা এফেড্রিনের কিছু বেসিক রিঅ্যাকশনস মানে প্রপার্টিজের মধ্যে কিছু রিঅ্যাকশনস দেখলাম, এফেড্রিনের স্ট্রাকচার দেখলাম এবং এফেড্রিনের ল্যাবরেটরি সিনথেসিস দেখলাম। নেক্সট আমরা কি দেখব? দেখ না এফেড্রিনের স্ট্রাকচারের মধ্যে আমরা দুটো কাইরাল সেন্টার পেয়েছি। এই দুটো কাইরাল সেন্টার ওয়ালা কোন মলিকুলের মোট কটা স্টিরিওআইসোমার হতে পারে সে সম্বন্ধে আমরা বিএসসি ফার্স্ট ইয়ারে পড়েছি। যে স্ট্রাকচারটা যদি স্ট্রাকচারালি আনসিমেট্রিক্যাল হয় তাহলে কি পাওয়া যায়? না 2 টু দি পাওয়ার n নাম্বার অফ স্টিরিওআইসোমার্স পাওয়া যায়। তাহলে এখানে দুটো কাইরাল সেন্টার, তাহলে মোট কটা স্টিরিওআইসোমার হবে? 4টে স্টিরিওআইসোমার। কিভাবে ড্র করব? না দেখ এই CH3PH H NH CH3OH এইটা একটা। যে এই স্ট্রাকচারটা ড্র করলাম এর সঙ্গে সঙ্গে কি ড্র করব? এর করেসপন্ডিং এনানসিওমার, এই NH Me HOH. So this is one pair of enantiomer. Next CH3PH NH Me HOH ইন্টারচেঞ্জ করলাম, এর মিরর ইমেজ NH Me HOH এটা একটা। তাহলে কি দাঁড়ালো? এইটা ওয়ান পেয়ার, ইট ইজ এরাইথ্রো আইসোমার্স, এটা ওয়ান পেয়ার, এটা থ্রিও আইসোমার। তাহলে এটা হচ্ছে গিয়ে এরিথ্রো, এটা এই দুটো হচ্ছে গিয়ে থ্রিও। এবারে প্রশ্ন হচ্ছে এর আগে কিছু কথা বলতে হবে। দেখ অ্যালকালয়েড কেমিস্ট্রিতে এই অ্যামিনটা প্রাইমারি না সেকেন্ডারি তার উপরে ডিপেন্ড করে অ্যালকালয়েড কেমিস্ট্রির একটা স্পেশাল নামকরণ হয়। সেই স্পেশাল নামকরণটা কি? না সেই স্পেশাল নামকরণটা হচ্ছে, ধর আমরা একটু আগে দেখেছি যে সিনথেসিসে প্রথমে প্রাইমারি অ্যামিন তৈরি হলো, দিস প্রাইমারি অ্যামিন ইজ কনভার্টেড টু সেকেন্ডারি অ্যামিন। এইভাবে অ্যালকালয়েড কেমিস্ট্রি ডেভেলপ করেছে। এখন এই মলিকুলটার নাম হচ্ছে এফেড্রিন, মানে এর কোন স্টিরিওআইসোমারটা সেটা অন্য ইস্যু। তাহলে এর নাম যদি এফেড্রিন হয়, যেটা সেকেন্ডারি অ্যামিন বা যেখানে সেকেন্ডারি অ্যামিন না বলে এন মিথাইল অ্যামিন, ওই মিথাইলটাকে যদি বাদ দিয়ে দিই তার আগের যে স্ট্রাকচারটা থাকে তাকে বলা হয় নর এফেড্রিন। নর এফেড্রিন, এই নর বলে একটা টার্ম যোগ হয়, মানে উইথ মিথাইল কে বলা হবে এফেড্রিন। অ্যালকালয়েড কেমিস্ট্রির একটা
নিজস্ব জিনিস, আর ওই মিথাইলটাকে বাদ দিলে যে হয় যেটা, দ্যাট ইজ কল্ড নরএফেড্রিন। বেশ, তাহলে এবারে আরো কিরকমই নোমেনক্লেচার হয় দেখ। এই মলিকুলটার ক্ষেত্রে মানে এরাইথ্রো আইসোমারের ক্ষেত্রে এইটাকে আমরা বলতে পারি ডিএল, মানে ফিশারের ডিএল নোমেনক্লেচারের মতো করে। এটা হচ্ছে ডি মাইনাস এফেড্রিন, ডি মাইনাস এফেড্রিন। এই মাইনাসটা কোথা গেল না, এটা এর স্পেসিফিক রোটেশন যেটা এক্সপেরিমেন্ট থেকে এসেছে। তাহলে এটা যদি ডি মাইনাস এফেড্রিন হয়, তার মিরর ইমেজটা কি হবে, এল প্লাস এফেড্রিন, এল প্লাস এফেড্রিন। এবারে এই মলিকুলটার ক্ষেত্রে আয়, এই মলিকুলটার ক্ষেত্রে যেখানে এই OH-টা ডান দিকে আছে, যেখানে OH-টা ডান দিকে আছে সেইটা হবে ডি মাইনাস সাইএফেড্রিন। এই নামকরণগুলো খুব ইম্পর্টেন্ট, ডি মাইনাস সাইএফেড্রিন। তার মানে থ্রিও আইসোমারটাকে বোঝাতে একটা সাই নেওয়া হয়, সাইএফেড্রিন। আর এইটার নাম তাহলে কি হবে, এল প্লাস সাইএফেড্রিন, এল প্লাস সাইএফেড্রিন। তাহলে কি দাঁড়ালো, এই মলিকুলের নাম ডি মাইনাস এফেড্রিন, এটা এল প্লাস এফেড্রিন। ওটা হবে ডি মাইনাস সাইএফেড্রিন, এটা হচ্ছে এল প্লাস সাইএফেড্রিন। এখন এই সমস্ত এই যে চারটে স্ট্রাকচার, এটা এফিড্রিনের ক্ষেত্রে যেমন এই চারটে পাবো, নর এফিড্রিনের ক্ষেত্রেও এই চারটে স্ট্রাকচারই আসবে। যেখানে মিথাইলটা নেই তাহলে সেখানে কিরকম নামকরণ হবে, একই রকমই। তাহলে এর নাম হবে ডি মাইনাস নরএফেড্রিন, এর নাম হবে এল প্লাস নরএফেড্রিন, এর নাম হবে ডি মাইনাস নর সাইএফেড্রিন, এর নাম হবে এল প্লাস নর সাইএফেড্রিন। তাহলে মিথাইল না থাকলে একটা নর টার্ম আসবে, আর যদি থ্রিও আইসোমার হয় তার আগে একটা সাই আসবে, সাইএফেড্রিন, আর এটা হচ্ছে শুধু এফেড্রিন। তাহলে আমরা এই রকমই চারটে স্টিরিও আইসোমার করলাম। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা জানি সেটা আমরা একদম বিএসসি ফার্স্ট ইয়ার থেকে পড়ে এসেছি যে এনানসিওমারদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি সেম, কিন্তু ডায়াস্টিরিওমারের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি সমান নয়। তাহলে থ্রিও আর এরাইথ্রো আইসোমার, যে কোনো থ্রিওর সঙ্গে যে কোনো গিয়ে ধরে এরাইথ্রো আইসোমার কিন্তু ডায়াস্টিরিওমার, তাহলে ওদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি আলাদা হবে। তাহলে আমরা যে কোনো মনে করে ডি মাইনাস এফিড্রিনের সঙ্গে ডি মাইনাস সাইএফিড্রিনের কিছু রিঅ্যাকশনস কম্পেয়ার করব, বিকজ দে আর ডায়াস্টিরিওমার, তাহলে ওদের প্রপার্টি আলাদা হওয়া উচিত, বাঞ্ছনীয়। তাহলে আমরা সেই জায়গাটাতে এইবারে আসি যে কি কি রিঅ্যাকশনস আমরা স্টাডি করতে পারি এই ডি এফেড্রিন আর ডি সাইএফেড্রিনের মধ্যে, কোন কোন টাইপের রিঅ্যাকশন আমরা স্টাডি করতে পারি। প্রথম যে রিঅ্যাকশনসটা আমরা স্টাডি করব সেই রিঅ্যাকশনসটা হচ্ছে বেসিসিটি। এফেড্রিনের বেসিসিটি বেশি নাকি সাইএফেড্রিনের বেসিসিটি বেশি? তাহলে প্রথম যেটা করা হবে স্টাডি সেটা হচ্ছে বেসিসিটি। কাদের মধ্যে? এফেড্রিন, ডি এফেড্রিন, ডি মাইনাস এফেড্রিন ভার্সাস কে ডি মাইনাস সাইএফেড্রিন, এদের মধ্যে বেসিসিটি কম্পেয়ার করা। তো বেসিসিটি কম্পেয়ার করতে গিয়ে আবার একদম আমরা আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট সেমিস্টারের ক্লাসেই ফিরে যাব যে বেসিসিটি কম্পেয়ার করার মেন যে বক্তব্যটা কি, যে উই মাস্ট কম্পেয়ার দ্য স্টেবিলিটি অফ দেয়ার করেসপন্ডিং কনজুগেট অ্যাসিড। তাদের কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি কম্পেয়ার করতে হবে, কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি। তাহলে আমরা আগে স্ট্রাকচারটা ড্র করি যে CH3
মাইনাস এফেড্রিন। তাহলে একে যদি আমরা প্রোটনেশন করিয়ে আমরা যদি নিউম্যান প্রজেকশনে একবারে ড্র করি তাহলে কিরকমই হবে, এইটা পিএইচ, এই ওএইচ, এই এইচ, এই CH3 এটা এইচ, এটা হবে NH CH3 NH2 প্লাস CH, এইটা হচ্ছে গিয়ে নিউম্যান। এবারে দেখ এটাকে যখন আমরা মানে স্টেবল কনফর্মারটা ড্র করব তখন কি না আমাকে অ্যান্টি কনফর্মারটা ড্র করতে হবে। তাহলে এই পিএইচ, এই ওএইচ, এই এইচ, মিথাইলটা এখানে আসবে NCH3H H এই প্লাস এই H। তাহলে এইটা হচ্ছে কনজুগেট বেসের করেসপন্ডিং স্টেবল স্ট্রাকচার। এবারে আমরা যদি ডি মাইনাস সাইএফিড্রিনের কথা একইভাবে লিখি, সাইএফিড্রিন এটা এই, আচ্ছা ডি মাইনাস বলছি তার মানে এদিকে লিখি এইচ, এদিকে লিখব NaHCH3 OH H PH। তাহলে এটা কি হচ্ছে ডি মাইনাস সাইএফেড্রিন, ডি মাইনাস সাইএফেড্রিনের স্ট্রাকচার এটা হবে। একে আমরা প্রোটনেশন করিয়ে নিউম্যান স্ট্রাকচারে ফেলি, পিএইচ ওএইচ এইচ, এই CH3 এই এইচ, NH NH2 প্লাস এই CH3। এর যখন আমরা স্টেবল কনফর্মারটা ড্র করব কি আসবে, এই পিএইচ এইচ ওএইচ, মিথাইলটা অ্যান্টিতে গেল, এইচটা এখানে গেল, NaCH3H H প্লাস এই স্ট্রাকচার কি হবে। এবারে দেখ এই কনজুগেট বেসটা এই কনজুগেট অ্যাসিডটা এই OH এর সাথে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড করে স্টেবিলিটি গেইন করবে। এই নাইট্রোজেনের প্লাস চার্জটা OH এর অক্সিজেন H এর সঙ্গে এই H এর সঙ্গে ইন্ট্রামলিকুলার একটু ভুল বলা হয়ে গেল, ভুল এরকমই নয়। নাইট্রোজেন প্লাস চার্জ মানে তো লোন পেয়ার নেই, উল্টোটা OH NH এই CH3 এই H এই প্লাস এই H এর সাথে অক্সিজেন, এই H এর সাথে অক্সিজেনের লোন পেয়ারের ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এইভাবে কনজুগেট অ্যাসিডটা স্টেবিলিটি পেয়ে গেল। তার ফলে কনজুগেট অ্যাসিড যার স্টেবল হবে তার বেসিসিটি কি হবে, অতি অবশ্যই বেশি হবে। তাহলে আমরা কি দেখলাম না সাইএফিড্রিনের বেসিসিটি বেশি, সাইএফিড্রিন ইজ মোর বেসিক দ্যান এফিড্রিন, এফিড্রিনের থেকে সাইএফিড্রিনের বেসিসিটি বেশি। এফিড্রিনের পিকেএ ভ্যালু, এর পিকেএ ভ্যালু 9.14, সাইএফিড্রিনের পিকেএ 9.22, খুব বেশি নয় বাট স্টিল দেয়ার ইজ এ ডিফারেন্স। তাহলে আমরা এইভাবে বোঝাতে পারলাম যে নিউম্যান প্রজেকশনে স্টেবল কনফর্মার ড্র করে আমরা বোঝাতে পারলাম যে কার বেসিসিটি বেশি, কেন বেশি, বিটুইন এফেড্রিন অ্যান্ড সাইএফেড্রিন। এটা একটা প্রপার্টি সম্বন্ধে আমরা বললাম। সিমিলারলি একই রকম প্রপার্টি, সেম ভাবে আমরা এক্সপ্লেন করব কি না এদের মধ্যে। তাহলে এটাকে একটু মুছে দিলাম। নেক্সট কি আমরা
কোন প্রপার্টিটা এদের মধ্যে করব, একদম একই রকম ভাবে সেম লজিকে কি না বিটুইন এফেড্রিন এন্ড সাইএফেড্রিন কে বোরিক অ্যাসিডের সঙ্গে H3BO3 এর সঙ্গে স্টেবল কমপ্লেক্স তৈরি করতে পারে। কে বা তোর বোরিক অ্যাসিড না বলে ডাইফিনাইল বোরোনিক অ্যাসিড PH2BOH মানে বি এই দুপাশে দুটো PHOH এইরকম একটা মলিকুলের সাথে কে স্টেবল কনফর্মার তৈরি করতে পারে। ডাইফিনাইল বোরোনিক অ্যাসিড কি এটার নাম না ডাইফিনাইল বোরোনিক অ্যাসিড তাহলে এটা দেখ একই রকম। তাহলে বেসিক্যালি এটাকে যদি আমি নিউমেন প্রজেকশনে আঁকি PHOHH এই CH3 এইটা হলো এইটা, একে যদি আমি এই ডাইফিনাইল বোরোনিক অ্যাসিডের সঙ্গে যখনই কমপ্লেক্স তৈরি করতে চাইবে তখন বেসিক্যালি এই রকমই একটা আমাদের স্ট্রাকচার চাই PHOHH এটাকে জাস্ট 60 ডিগ্রি আমি যদি ঘোরাই তখনই এই রকমই স্ট্রাকচারটা আসবে, এইরকমই আসবে। এরপরে এই PH2BOH মানে OH আর নাইট্রোজেনকে গজ পজিশনে থাকতেই হবে। তাহলে OH আর অ্যামিন গজ পজিশনে যেই থাকবে অক্সিজেন আর নাইট্রোজেনের সঙ্গে স্টেবল কমপ্লেক্সটা তৈরি করে PHHOH এই H এই CH3 NH এই বোরন এই PH এই CH3 এইরকম ভাবে ডাইফিনাইল বোরোনিক অ্যাসিডের সঙ্গে স্টেবল স্ট্রাকচার তৈরি করে করতে যখনই যাচ্ছে মিথাইল ফিনাইল গজ পজিশনে আছে ওদের মধ্যে কি হচ্ছে না হিউজ স্টেরিক রিপালশন হচ্ছে, ফিনাইল মিথাইলের মধ্যে গজ ইন্টারঅ্যাকশন হচ্ছে হুইচ ইজ আনস্টেবল। কিন্তু যখন সাইএফেড্রিনের দেখ তার ক্ষেত্রে এই PHOH এই H NH ME এই CH3 একে যদি এরকমই গজ পজিশনে নিয়ে আসা যায় PHHOH মিথাইল H NH CH3 এ দেখ ফিনাইল বোরোনিক অ্যাসিডের সঙ্গে PH2BOH এর কিন্তু কোনো প্রবলেম নেই। এই O PHH CH3HOH এই B অক্সিজেন Me PH এখানে এই কমপ্লেক্সটা তৈরি হলে ফিনাইল মিথাইল অ্যান্টি পজিশনে আছে, ফলে ওরকমই কোনো কিন্তু স্টেরিক রিপালশনের কোনো কোশ্চেনই নেই। কিন্তু এফিড্রিনের ক্ষেত্রে ফিনাইল বোরোনিক অ্যাসিড কমপ্লেক্স তৈরি করলে একটা গজ ইন্টারঅ্যাকশন হচ্ছে বিটুইন ফিনাইল এন্ড মিথাইল, ফলে সাইএফেড্রিনই কিন্তু ফাস্টার রেটে ফিনাইল বোরোনিক অ্যাসিডের সাথে স্টেবল কমপ্লেক্স তৈরি করতে পারবে। এইটা আরো একটা প্রবলেম, একদম একই রকম। আরো একটা লাস্ট এক্সাম্পল দেখ এই সিরিজের বিটুইন এই এফেড্রিন এন্ড সাইএফেড্রিন একই রকমই আরো একটা প্রবলেম দেখ। সেই প্রবলেমটা হচ্ছে যে অ্যাসিড ক্যাটালাইজড এক্সচেঞ্জ অফ এ ফাংশনাল গ্রুপ। অ্যাসিড ক্যাটালাইজড এক্সচেঞ্জ অফ এ ফাংশনাল গ্রুপ, কোন ফাংশনাল গ্রুপ না এন কার্বক্সি ডেরিভেটিভ, এন কার্বক্সি ডেরিভেটিভ সেইটাকে
না সেইটা হচ্ছে গিয়ে, আচ্ছা সেইটা হচ্ছে গিয়ে এরকম, আচ্ছা সেইটা স্টাডি করেছে নট উইথ এফেড্রিন অ্যান্ড সাইএফেড্রিন, সেইটা স্টাডি হয়েছে বিটুইন ডি মাইনাস নরএফেড্রিন, ডি মাইনাস নরএফেড্রিন অ্যান্ড ডি মাইনাস নর সাইএফেড্রিন, মানে এটা NH2 এটা NH2 অ্যামিন। কি গ্রুপ না এরকমই NHCO ও বিজেড, তার মানে NHCO CH2, মানে কিরকম এই জিনিসটা যদি এরকম করে আমি বলি PH CHOH CH NHCOOBZ CH3 অ্যাসিড ক্যাটালাইজড রিঅ্যাকশন করলে এ গ্রুপটার এক্সচেঞ্জ হয়ে কি হবে PH CHO CO OBZ CHNH2 CH3, এই N কার্বক্সি বেঞ্জাইন, N কার্বক্সি বেঞ্জাইন, এই গ্রুপটার এক্সচেঞ্জ হচ্ছে এইভাবে অ্যাসিড ক্যাটালাইজড ওয়েতে, এর সঙ্গে ছিল এটা খুলে এখানে আসছে, তাহলে এটা কি না এক্সচেঞ্জ হচ্ছে অফ দিস গ্রুপ, কার ফাস্টার হয় না সেইটাই আমাদের দেখতে হবে। ফাস্টার হচ্ছে দেখ একই রকম ভাবে সেম রিঅ্যাকশন মেকানিজম টাইপের ওই থ্রিও আর এরিথ্রো, একে যদি আমরা নিউম্যান প্রজেকশনে ড্র করে নিই তাহলে কি ড্র করব না দেখ এই PH OH H CH3H NH COOBZ, এইটাকে আমরা ড্র করলাম। এক্সচেঞ্জ যখন অ্যাসিড ক্যাটালাইজড এক্সচেঞ্জটা হবে দে মাস্ট বি ইন গজ টু ইচ আদার, না হলে হবে না। H CH3 NH COOBZ এই কনফরমেশনে থাকলেই তবেই অ্যাসিড ক্যাটালাইজড ওয়েতে এই গ্রুপটা এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ হয়ে কি হবে PHOCOOBZ H CH3 NH2, এই কনফরমেশনটা চাই। তাহলে এখানের ক্ষেত্রে কি হবে এই ডি মাইনাস নর সাইএফেড্রিন এর ক্ষেত্রে আমি যদি লিখি PHOHH এই CH3 এখানে H এখানে কে NHCOOBZ, তাহলে এর অ্যাসিড ক্যাটালাইজড ওয়েতে কি করবে না PHOH এই CH3H এইখানে H NHCOOBZ এ অ্যাসিড ক্যাটালাইজড ওয়েতে এক্সচেঞ্জ করলে PHOCOOBZ H CH3H NH2, তাহলে এখানেও দেখ লজিকটা একদম আমরা একই রকমই দেবো, যে যখন এরা এক্সচেঞ্জ করবে নিশ্চয়ই বুঝতে পারছিস এই অক্সিজেনের লোন পেয়ারটা এখানে অ্যাটাক করবে এরকম করে খুলবে, তার মানে এই কনফরমেশনটা দরকার, কিন্তু এই কনফরমেশনটা অ্যাটেন্ড করতে গেলেই মিথাইল ফিনাইল গছে আসতে হবে, যার ফলে এনার্জি হাই, রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি হবে, কিন্তু এখানে এই এক্সচেঞ্জটা অনেক বেশি ফিজিবল হবে, কারণ ফিনাইল আর মিথাইল অ্যান্টি পজিশনে আছে, দে আর ইন অ্যান্টি পজিশন। তাহলে আমরা
সব কিছুকে নিয়ে যদি একটু সামারি করি, কি আমরা দেখতে পাচ্ছি না, আমরা এফেড্রিন একটা অ্যালকালয়েড, যাতে কিনা সেকেন্ডারি অ্যামিন আছে এন মিথাইল, সেটা নাইট্রাস অ্যাসিড দিয়ে রিয়াকশন করলে নাইট্রোসো ডেরিভেটিভ হচ্ছে। আচ্ছা, কেমেনোফোর দিয়ে অক্সিডেশন করলে বেঞ্জোইক অ্যাসিড পাওয়া যায়, ফলে বেঞ্জিনের একটাই সাবস্টিটিউয়েন্ট আছে, স্ট্রাকচারটা পাওয়া গেছে, দুটো স্কাইরাল সেন্টার আছে, ফলে চারটে স্টিরিওআইসোমার তৈরি হবে, দুটো পেয়ার অফ এনানসিওমার, একটা পেয়ার হচ্ছে থ্রিও, একটা পেয়ার হচ্ছে এরাইথ্রো। যারা এরাইথ্রো ওদের কোনো স্পেশাল নাম নেই, যারা থ্রিও ওদিকে সাই নামে ডাকা হয়, এর আগে একটা সাই দেওয়া হয়। মিথাইল থাকলে নরমাল নাম, মিথাইল না থাকলে তার আগে একটা নর বসিয়ে দেওয়া হয়, মানে মিথাইল না থাকলে নর এফেড্রিন আর নর সাই এফেড্রিন, আর মিথাইল যদি থাকে তাহলে এফেড্রিন আর সাই এফেড্রিন। আমরা ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি পড়তে গিয়ে কি পড়লাম না, আমরা প্রথমে বেসিসিটি পড়লাম, কনজুগেট অ্যাসিডটাকে স্টেবল করাতে গিয়ে আমরা দেখলাম যে সাই এফেড্রিনের বেসিসিটি বেশি, কারণ ওর কনজুগেট বেসটা নিউম্যান প্রজেকশনে স্টেবল কনফর্মারে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারছে, ফলে সেইটা স্টেবল, ফলে ওর বেসিসিটি বেশি, পিকে সামান্য বেশি 9.14 ভার্সাস 9.22। এইটা দেখলাম। আর কি দেখলাম, বেসিসিটি ছাড়া ফিনাইল বোরোনিক অ্যাসিডের সাথে স্টেবল কমপ্লেক্স তৈরি করে কে না সাই এফেড্রিন। কেন? ওরও গজ কনফর্মারে নিউম্যান প্রজেকশনে আমরা দেখালাম OH আর এনটা গজ পজিশনে থেকেই ফিনাইলের বোরনের সাথে কমপ্লেক্স করে, এবং তখন ফিনাইল মিথাইল অ্যান্টিতে থাকে বলে স্টেবল। এবং লাস্টলি কি বললাম যে নর এফেড্রিন এবং নর সাই এফেড্রিনের মধ্যে একটা গ্রুপ অ্যাসিড ক্যাটালাইজড এক্সচেঞ্জ সাই নর সাইয়ের ক্ষেত্রে বেটার হচ্ছে, কারণ একই রেজিন এক্সচেঞ্জ হতে গেলে ওই দুটো গ্রুপকে গজ পজিশনে থাকতে হবে, এবং নর সাইয়ের ক্ষেত্রে ফিনাইল মিথাইল অ্যান্টি পজিশনে থাকে বলে স্টেবল কনফর্মার, আর শুধু নর এফেড্রিনের ক্ষেত্রে গজে থাকে বলে আনস্টেবল।